গল্প শুনুন গল্পের ঝাঁপি অনুষ্ঠানে রেডিও পার্বণের সাপ্তাহিক আয়োজন গল্পের ঝাঁপি। সকলকে ওয়েলকাম করছি, শুভ রাত জানাচ্ছি। আজকের এই আয়োজনে অর্থাৎ গল্পের ঝাঁপি অনুষ্ঠানে সুজন হাজির হয়ে গেছে আপনাদের সাথে। থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। পুরোটা সময় জুড়ে আমরা কত কি গল্প করবো, গল্পের ঝাঁপিতে জমে আছে কত কথা, সেই সব কথাগুলো আজকে আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। হ্যাঁ, মনটা কিন্তু ছটফট করছে, যে কথাটা কিন্তু আমি স্ট্যাটাসে লিখেছিলাম, মনটা কিন্তু ছটফট করছে। নাকি সব কথা বলা হয়নি? না, বলা হয়নি, ছটফট করছে। এই কারণেই যে আপনাদের সাথে বলতে চাই, হাজির হয়ে গেছে ঠিক রাত 10টায় গল্পের ঝাঁপি অনুষ্ঠান নিয়ে। প্রতি সোমবার কিন্তু রাত 10টায় এই অনুষ্ঠানটি হয়ে থাকে, আর সেই অনুষ্ঠানের সাথে সরাসরি যোগ দিয়ে থাকে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব অর্থাৎ সুজন কিন্তু আপনাদের সাথে হাজির হওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে, যোগ দিয়ে ফেলেছে আপনাদের সাথে। আপনিও চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে। আমি এই মুহূর্তে ছোট্ট করে একটু জানিয়ে রাখতে চাই যে রেডিও পার্বণের এই অনুষ্ঠানটি আপনি কোথা থেকে শুনতে পাচ্ছেন। আপনাকে সরাসরি শুনতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। ভিজিট করতে হলে আপনার ব্রাউজারে যে লিখতে হবে www.sujon90.caster.fm, এই ঠিকানা যদি লিখে যান তাহলে সরাসরি আপনি কিন্তু আমাকে শুনতে পাবেন। একই সাথে বলছে ফেসবুক লাইভ কিন্তু স্ট্রিমিং চলছে, আপনি সেই ফেসবুক লাইভে আমাকে শুনতে পাচ্ছেন। তাহলে ফেসবুকের ঠিকানাটা একটু জানিয়ে দেওয়া প্রয়োজন, তাই তো? অবশ্যই অনেক বন্ধু কিন্তু আমাদের ফেসবুকের ঠিকানা জানে না, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই আমাদের ফেসবুকের ঠিকানা, যে www.facebook.com/radioparban, এই ঠিকানায় গেলে কিন্তু আপনি আমাকে শুনতে পাবেন, এই গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি শুনতে পাবেন এবং রেডিও পার্বণ পেয়ে যাবেন। আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে রাখি, রেডিও পার্বণে কিন্তু প্রতি সোমবার রাত 10টায় শুরু হয়ে থাকে গল্পের ঝাঁপি অনুষ্ঠান, এবং প্রতি বুধবার রাত 10টায় হয়ে থাকে মনের বাক্স, এবং শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। তিনটি অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রেখেছে রেডিও পার্বণ। এছাড়াও বিভিন্ন পার্বণ উপলক্ষে স্পেশাল কিছু প্রোগ্রাম হয়ে থাকে, সেগুলোতে আপনি যুক্ত হতে পারেন। আমাদের হাতে আজকে অনেকগুলো গল্প জমা আছে। ডাক্তারের পাশে ডাক্তার, এই করোনা ভাইরাসের সময় ডাক্তার কিভাবে ডাক্তারকে হেল্প করছে, কিভাবে তার পরিবারের মানুষজন অপেক্ষা করছে এখন ক্যাপ্টেনের জন্য। জাহাজে রয়েছেন ক্যাপ্টেন এবং পাড়ে তার পরিবার সকলেই, তার সন্তান পরিবার সকলেই তার জন্য অপেক্ষা করছে। সেই সব গল্পগুলো আজকে আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনিও চাইলে আপনার গল্পগুলো সংক্ষিপ্ত আকারে আমাদেরকে লিখে জানাতে পারেন। কোথায় লিখবেন? রেডিও পার্বণের ফেসবুক পেজে যে লাইভ চলছে, লাইভের নিচে আপনি কমেন্ট সেকশনে ঝটপট করে সুন্দর করে চমৎকার করে মনের সেই ছটফটানিগুলো লিখে ফেলতে পারেন আমাদেরকে। একই সাথে আপনাকে বলছি, আপনি গান শুনতে চাইলে গানের অনুরোধ যদি থেকে থাকে, সেই গানের অনুরোধটি কিন্তু আমাকে করতে পারেন। আমি আপনার গানের অনুরোধ অর্থাৎ পছন্দের গানটি শুনিয়ে দেবো। এই রাতটা হয়তো বা ভালো করে দেবো আপনাকে। এই মুহূর্তে আমি আরও একটু বলে রাখি যে পবিত্র মাহে রমজান কিন্তু শুরু হয়ে গেছে। আজকে কিন্তু তৃতীয় রমজান শেষ হয়ে গেল, অর্থাৎ চতুর্থ রমজান আজকে রাতে শেষ, রাতে যে সেহরি করবো চতুর্থ রমজানের জন্য। আমরা জানি ইতিমধ্যে আপনারা অনেকেই রোজা রেখেছেন, যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা ইসলাম ধর্মকে ভালোবাসেন, মনে প্রাণে বিশ্বাস করেন, তারা অবশ্যই এই রমজানের রোজাগুলো ঠিকঠাকভাবে রাখবেন সেই প্রত্যাশা করছি। ঠিক তারাবি নামাজ শেষ করে এসে অনেকেই রাতে খাবার খেয়েছেন অল্প হালকা, ইফতারির পরে হয়তো খাবার খেতে ইচ্ছে করে না, তো তারাবির পরে অনেকে খেতে পছন্দ করেন, অনেকে খেয়েছেন, খেয়ে হয়তো বা ঘুমিয়ে পড়েছেন কিংবা রেস্টে রয়েছেন। এই মুহূর্তে যারা আমাদেরকে টিউন করেছেন, যারা আমাকে শুনছেন, সকলকে শুভরাত জানাচ্ছি। বিদায় নিচ্ছি না তা বলে সকলকে ওয়েলকাম করছি আমাদের গল্পের ঝাঁপি অনুষ্ঠানে। আজকে গল্পের ঝাঁপিতে, আমার ঝাঁপিতে কিন্তু অনেক গল্প জমা আছে। আপনার ঝাঁপিতে কোন কোন গল্পগুলো আছে আপনি ছটপট করে আমাকে জানাতে পারেন। আর আজকের এই গল্পের ঝাঁপি অনুষ্ঠানটা কিন্তু স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার হাত রেখে আপনার পাশাপাশি চলতে চায়, অর্থাৎ আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু সে আগামীর পথগুলো পাড়ি দিতে চায়। তাই তো বলছি, চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার সাথে আপনার কাছে থাকতে চাই। হ্যাঁ, প্রথমে চমকে একটি গান শুনে আসতে চাই। গান শোনার পর আবারও যুক্ত হতে চাই আপনাদের সাথে। গান না শুনলে গান দিয়ে আমরা আজকে শুরু করবো, কেননা অনেকের ভালো লাগা ভালোবাসার কিছু গান থেকে থাকে। যদি এই গানটি আপনার ভালো লেগে থাকে বা আপনার পছন্দের হয়ে থাকে, অবশ্যই আপনি আপনার বন্ধুকে ইনভাইট করবেন, শেয়ার করবেন। চলুন চমৎকার এই গানটি শুনে আসি। জীবনে চলার পথে আমাদেরকে অনেককে হারাতে হয়, অনেককে পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হয়। সেই যাত্রাপথে অনেক মানুষকে আমরা ভুলে যাই। যাত্রাপথে অনেক মানুষের সাথে আমাদের প্রথম পরিচয় সূত্রপাত হয়, হারিয়ে যায় কোনো একটি সময়। সেই মানুষগুলোকেই আমরা বারে বারে মনে করি। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, হ্যাঁ, বাঁধন ছিঁড়ে যদি কেউ চলে যেতে চায়, তাকে হয়তো বা মুক্তি দেওয়া উচিত। কিছু কিছু সময় জোর করে আটকে রেখে কিন্তু আপনার যে ইচ্ছে বা আপনার যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করা সম্ভব হয় না। তাই তো সেই মানুষকে মুক্তি দিতে হয়। একটা প্রবাদ আছে, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে মুক্তি দিন। যদি সে ফিরে আসে তাহলে বুঝবেন সে আপনারই ছিল, আর যদি সে কখনো ফিরে না আসে তাহলে বুঝবেন সে কখনো আপনার ছিল না। শুধুমাত্র অভিনয়ের জন্য বা সামাজিক প্রেক্ষাপট, রীতিনীতি, কিছু নিয়ম নীতি মেনে চলার জন্য আপনার সাথে এতদিন ভদ্রতা দেখিয়েছিল। তাই তো হ্যাঁ, চলতি পথে অনেকেই আমাদেরকে হারাতে হয়। অনেক মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে যায়, তবুও কিন্তু আমাদের সামনে এগিয়ে চলতে হয়। এখান থেকে কিন্তু আমাদের পেছন ফিরে তাকানোর কোনো সুযোগ থাকে না।
আমরা ওইসব মানুষগুলোকে বারে বারে মনে করে আমাদের চোখের পানি ঝরাই। হ্যাঁ, ঠিক তাই। যে মানুষগুলো আমাদের থেকে বিদায় নেয়, যে মানুষগুলো আমরা ছেড়ে আসি, যে মানুষগুলোকে আমরা পেছনে ফেলে আসি, সেই মানুষের সাথে কাটানো স্মৃতিগুলো আমাকে বড্ড বেশি কাঁদায়। সেই মানুষের সাথে কাটানোর সময়গুলো আমাকে অনেক বেশি আবেগপ্রবণ করে দেয় ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে। সকলকে আরেকবার ওয়েলকাম করছি রেডিও পার্বণের এই সাপ্তাহিক আয়োজন গল্পের ঝাঁপি অনুষ্ঠানে। সুযোগ রয়েছে আপনাদের সাথে। আজকে আমাদের হাতে অনেক অনেক গল্প কিন্তু জমা রয়েছে, সেই গল্পগুলো কিন্তু আপনাদেরকে শোনাতে চাই। তো ঝটপট করে আমরা দেরি না করে প্রথম গল্পটি একেবারে প্রবেশ করে, যেহেতু আজকে আমাদের কাছে অনেক গল্প রয়েছে, সেই সব গল্পগুলো আপনাদেরকে শোনাতে চাই। কেননা এই গল্পগুলো যদি আজকে শোনাতে না পারি, তাহলে আগামী সপ্তাহেই কিন্তু আমাদের অনেক গল্পের ছাপ বেঁধে যাবে, অনেক গল্প কিন্তু ট্রাফিক জ্যাম বেঁধে যাবে। তো সেখান থেকে বলছে আজকের গল্পগুলো ঠিকঠাকভাবে আপনাদের সকলকে সবকিছু শোনাতে চাই। প্রথম যে গল্পটি রয়েছে, ঠিক যে কথাটি বলছিলাম, যে নাবিক স্বামী জলে বন্দী রয়েছে এবং একেবারে তীরে বা গ্রামে বা শহরের বাড়িতে অপেক্ষায় রয়েছে তার মা, তার স্ত্রী, তার ছেলেমেয়েরা। এই করোনা ভাইরাস কিন্তু এভাবেই আমাদেরকে সবসময় জন্য দূরে ঠেলে দিয়েছে। চলুন প্রথম গল্পটি শুনে আসি। প্রথম গল্পটি আমাদের কাছে লিখেছেন রুবাইয়া খান, মনোসামাজিক পরামর্শদাতা, ধানমন্ডি, ঢাকা থেকে তিনি আমাদের কাছে লিখেছেন, করোনা ভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ বিদেশের পাঠকরা এখানে লিখেছেন তাদের এই সময়ের আনন্দ বেদনা ভরা দিন যাপনের মানবিক কাহিনী। আপনিও লিখুন। চলুন প্রথম গল্পটি শুনে আসি। প্রথম গল্পটি আমাদের কাছে লিখেছেন রুবাইয়া খান। আমরা গৃহবন্দী, সে জলবন্দী। আমার 25 বছরে জানাশোনা কাছের মানুষটির জাহাজ থেকে নামার কথা ছিল 17 মার্চ। ঠিক ছিল অস্ট্রেলিয়া থেকে সাইন অফ করে দেশে ফিরবে। 23 মার্চ ছিল আমার বিবাহ বার্ষিকী। কিন্তু করোনা ভাইরাসের তাণ্ডবে সব পরিকল্পনা ভেস্তে গেল। আমাদের ছেলেও এবার এসএসসি পরীক্ষা শেষ করলো। ইচ্ছে ছিল সময় মিলে বেড়াতে যাব দূরে কোথাও। শেষ পর্যন্ত খবর এলো আমার বাড়ির মানুষটি জাহাজ থেকে নামতে পারছে না। জাহাজ নিয়ে আবার চলতে হবে এক বন্দর থেকে আর এক বন্দরে। এখন প্রথমে যাবে তাইওয়ান, এরপর কানাডা, তারপর কোথাও জানি না। একেবারে নিরুদ্দেশ্য যাত্রা। আসার পরিকল্পনা করে আসতে না পারার বেদনা অনেক তীব্র। আমরা ঘর বন্দি, আর ওদিকে তিনি জলবন্দী। মানুষটাও আবার বন্দী হয়ে পড়ল। আমাদের প্রায় সেই 7 সমুদ্র 13 নদীর ওপারে সূর্যোদয় আর সূর্যাস্তের ছবি পাঠাই। এই ছবিগুলো দেখি আর আশায় বুক বাঁধি। এই একজন মানুষের সঙ্গে জড়ানো আমাদের বহুজন। ছেলেমেয়ের অপেক্ষায় আছে, উদ্গ্রীব হয়ে আছেন। আমার 82 বছর বয়সী শাশুড়ি, প্রিয় বোন, আর কত আপনজন। ও আসতে পারবে না শুনে আমার শাশুড়ি ভীষণ অস্থির হয়ে উঠেছিলেন। পরদিন কথা বলি। করোনা আতঙ্ক তখনও বুঝে ওঠেননি, শুধু মন খারাপ করে বললেন, শরীরে যদি কিছু হয় কলে আর বলে সারে, কিন্তু মন ভেঙে গেলে তা তো আর সারে না। আরো বললেন, মনের মধ্যে যে নকশা আঁকি তার পূরণ হয় না। তার আর ভালো লাগছে না, গ্রামের বাড়ি চলে যেতে চায়। বাড়িতে জমা কাজ আছে, ছেলে দেশে ফিরলে করাতেন। তার কথা শুনে আমি বলি, যা কিছু হয়েছে মঙ্গলের জন্য হয়েছে। আমাদের পথে ঘাটে জীবাণুর ঝুঁকি, তার চেয়ে তো জাহাজ কত নিরাপদ। জাহাজে জীবন বড় কঠিন। জাহাজে থাকা অবস্থায় পুরো সময় ডিউটি টাইম। যে কোনো সময় জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় আমাদের। এক একটা চুক্তিতে সমুদ্র সফর চলে 5-6 মাস। প্রথম দিকে তো আমি 8 মাসও অপেক্ষা করেছি তার জন্য। জাহাজি পরিবারের হতাশা, দুশ্চিন্তা, একাকিত্ব অনেক অনেক বড়। তবে আমি তো একা নয়, লাখো নাবিক আটকে পড়েছে জাহাজে। আমার মতো আরো অনেকের পরিবার উৎকণ্ঠিত হয়ে আছে। গৃহবন্দী আর জলবন্দী আমাদের মধ্যে যোগাযোগ অনেক বেড়ে গেছে। কথা হচ্ছে, ভিডিও কলে দেখা হচ্ছে। এই চ্যালেঞ্জিং সময়ে শরীরের পাশাপাশি মনের যত্ন খুব দরকার। সে কাজে খুব যুক্ত আছি। অন্য সময় নানা কিছু করি, কবিতা পড়তে পছন্দ করি, প্রিয় আবৃত্তিকারদের আবৃত্তি শুনি, বই পড়ি, গান শুনি, সিনেমা দেখি, বাগান করি। নকশিকাঁথা আমার খুব পছন্দের। পুরোনো নকশিকাঁথা আছে আমার দাদি শাশুড়ির হাতে। এক একটা কাঁথা এক একটা গল্প গাথা। সারাদিনের কর্মব্যস্ততার পর এসবই আমার দেহ ও মনের খাদ্য। শিশুদের নিয়ে আমি কাজ করি। এই ঘরবন্দি শিশুরা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। অভিভাবকেরা কি করতে পারেন তা নিয়ে তাদের সঙ্গে ফোনে কথা বলি, আনন্দ হয় শিশুদের সঙ্গে কথা বলে। ওরা ছবি এঁকে আর গল্প লিখে পাঠিয়েছে। কেউ রুটি বানাচ্ছে, কেউ ঘর পরিষ্কার করছে,
কাপড় গোছাচ্ছে, আঁকা গড়া আর গান ছড়া করে পাঠাচ্ছে। কি যে আনন্দ! অপেক্ষার দিনগুলো এভাবেই হালকা করে নিচ্ছি। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জানি না কে কিভাবে, কোথায়, কেমন আছে, কিভাবে কার জন্য অপেক্ষা করছে। তবে আসলেই অপেক্ষাগুলো আমাদের অনেক বেশি কষ্টের। অপেক্ষাগুলো আমাদের অনেক বেশি পীড়া দেয়। অপেক্ষা আমরা একটু করতে পারি না, কারণ আমরা যার জন্য অপেক্ষা করি সেই মানুষটি যদি তাড়াতাড়ি ফিরে আসে, তাহলে আমাদের কোনো না কোনো এক সময় আমাদের অপেক্ষার অবসান ঘটবেই। সেই মানুষটার আশায় আমরা বসে আছি। সেই মানুষটা কবে ঘরে ফিরবে তার জন্য বসে আছে। তার সন্তান, তার ছেলে মেয়ে, তার পরিবারের পরিজন সকলেই তার জন্য অপেক্ষা করছে। মানুষটি কবে ফিরবে, কবে ফিরে আসতে পারে সেই মানুষটি। প্রত্যাশা অপরিসীম, ভালোবাসা অপরিসীম, চিরন্তন তার জন্য অপেক্ষা। হ্যাঁ, সেই মানুষটি জলে বন্দি আছে, সেই মানুষটি বন্দি আছে পানির বুকে, আর আমরা স্থলে রয়েছি, ডাঙায় রয়েছি। জলে বসবাস করা মানুষের জন্য হয়তো অনেক বেশি কষ্টের, কিন্তু যারা এই পেশাকে বেছে নেন, তার পরিবার তার সমস্ত কিছু কিন্তু সেটা স্বীকার করে নেন, কারণ জানে সেই মানুষটি 3-4 মাস, 6 মাস আর 8 মাসের জন্য হারিয়ে যাবে কোথাও। হারিয়ে একেবারেই নয়, হয়তো বা যুক্ত থাকবে ভার্চুয়াল জগৎ, অর্থাৎ ইন্টারনেটের সৌজন্যে হয়তো তাদের সাথে কথা হবে, কিন্তু সরাসরি দেখা তো হচ্ছে না। সেই মানুষগুলো আমাদের থেকে অনেক দূরে থাকে। সেই মানুষগুলো তার মনে থাকে তার পরিবার পরিজন। কখন ফিরে আসবে তারা, কখন ফিরে এসে তার পরিবারকে আলিঙ্গন করবে ভালোবাসার বন্ধনে। সেই প্রত্যাশা আসলেই অনেক বেশি কষ্টের। সেই প্রত্যাশাগুলো, সেই অপেক্ষাগুলো আসলে অনেক বেশি স্বস্তিদায়কের নয়। সেই মানুষ যখন ফিরে আসে, আমরা কেন জানি মনে হয় আমরা প্রাণ ফিরে পেয়েছি, নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখি, নতুন ভাবেই আমরা সবকিছু আবার গড়ে তুলতে স্বপ্ন দেখি। ঠিক তাই, চলুন চমৎকার আরো একটি গান অপেক্ষা করছি। এই তো আছি তোমার কাছে, এই তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, পাশাপাশি রয়েছি। ছোট ছোট কিছু গল্প এভাবেই রচিত হয়, ছোট্ট ছোট্ট কিছু কাহিনী এভাবেই তৈরি হয়। ভালোবাসা থেকেই কিন্তু অনেক গল্পের তৈরি হয়, ভালোবাসা থেকে অনেক গল্পের সৃষ্টি হয়। আবার ভালোবাসার মাঝে যে খুনসুটিগুলো থাকে না, সেই খুনসুটিগুলো কিন্তু অনেক বেশি বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। গল্প এভাবেই রচিত হয়। একটা কথা, একটা গান কিন্তু আছে, অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবেই। হ্যাঁ, এভাবেই কখনো চন্দ্রামে, কখনো তন্দ্রামে, কখনো বা গল্প লাগবে, কখনো সুখ থাকবে, কখনো দুঃখ থাকবে, কখনো ভালো লাগা থাকবে, কখনো ভালোবাসা থাকবে। সবকিছু মিলেই আমাদের একটি প্যাকেজ পরিবার। সেই পরিবারের সাথে সময় কাটাতে আমার কারণ ভালো লাগে। সেই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ। প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবাসার 4 দেওয়ালের মধ্যে বন্দী আছে। কিন্তু সেই মানুষগুলো যদি কখনো হারিয়ে যায়, সেই মানুষগুলো থেকে কোনো একটি মানুষ যদি হারিয়ে যায় আমাকে ছেড়ে, তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। অনেক বেশি চিন্তায় থাকে আমার পরিবার, অনেক বেশি চিন্তায় থাকে সেই ভালোবাসার মানুষটির জন্য। আরো একটি গল্প শুনবো আমরা। এবারের গল্পটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন ব্যবসায়ী, নিউ ইয়র্ক থেকে, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে সাইদুল হক। সাইদুল হক লিখেছেন আমাদের কাছে ক্ষমাহীন ও নিদারুণ আত্মগ্লানি। তিনি চমৎকার ভাষায় লিখেছেন। তো তার গল্পের সার সংখ্যা হচ্ছে এরকম: ছোট্ট একটি বাসায় 2 ঘরে সদ্য পিতৃহারা 2 নাবালক সন্তান। মা উঠেছেন লিভিং রুমে, সম্পূর্ণ কোয়ারেন্টিনে। বোনটির শরীর রোগে জর্জরিত, অন্তরে স্বামী হারানোর শোক, বাবা হারানোর শোক, উন্মাদনাগ্রস্ত 2 সন্তান আকুল চিৎকার করে কাঁদছে। চলুন এবার পুরো গল্পটি শোনা যায়। গল্পের সার সংক্ষেপে তো আপনাদেরকে শোনালাম। নিউ ইয়র্ক শহরের জ্যামাইকায় আজ প্রায় 1 মাস হলো আমি গৃহবন্দী। করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা যেখানে পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে বেশি। যত দিন যাচ্ছে মৃত্যুর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ, আর এখন তার সঙ্গে এসে যুক্ত হয়েছে নতুন এক অনুভূতি, সেটি হচ্ছে ভয়। ভয়ে গা শিউরে উঠতে শুরু করলো যখন জানতে পারলাম হাসপাতালে আর জায়গা নেই। আপনি অসুস্থ হয়ে 911-তে কল দিয়ে লোক আসবে, ইএমএস বা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস থেকে লোক আসবে, তবে আপনি যথেষ্ট অসুস্থ নন এই বলে শটান প্রস্থান করবে। হাসপাতালগুলো হয়ে উঠেছে জমপুরি, চিৎকার চেঁচামেচি করে আপনি সেখানে পৌঁছাতে পারলেও শেষ গন্তব্যে অনিশ্চিত অবস্থা। বেঁচে 4 থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনাকে হাসপাতালে রাখা হবে। কোভিড-19-এ যদি আপনি আক্রান্ত নাও হয়ে থাকেন, সেখানে গেলে হয়ে যাবেন। হাসপাতালের অক্কা পেলেও রক্ষা নেই। ফিউনারেল হোমের আনুষ্ঠানিকতা আর মৃতের সৎকারেও এখন বিস্তর জটিলতা ও বিঘ্ন। ঘনিষ্ঠজনের মরদেহ আপনাকে দেখতে দেবে কিনা, দিলেও কবে, কখন, কতক্ষণ তার ঠিক ঠিকানা নেই।
জানাজায় যেতে দেওয়া তো প্রশ্নই আর ওঠে না। নিজের বাড়িতে মারা গেলেও রক্ষা নেই, কারণ ফিউনারেল হোমে উপচে পড়া লাশের যে লোক, দীর্ঘ লাইন। এই চূড়ান্ত ভীতিকর পরিস্থিতির মধ্যে চলে গেল আমার ছোট্ট বোনের স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আমি শুধু আশ্চর্য হয়ে গেলাম, কি অপারেশন দীর্ঘ আমার ছোট বোনের মনোবল, কি অপরিসীম ওর প্রাণ শক্তি। স্বামীর মৃত্যুর পর 21টা দিন সে নিজে করোনা ভাইরাসের প্রতিটি লক্ষণের সঙ্গে লড়াই করে করে জিতে রয়েছে, লড়াই করে করে মৃত্যু পথটাকে অতিক্রম করেছে। সে যে কি নির্মম আর করুণ দৃশ্য। ছোট্ট এক বাসায় 2 ঘরে সদ্য পিতৃহারা 2 নাবালক সন্তান। মা উঠেছেন লিভিং রুমে, সম্পূর্ণ কোয়ারেন্টিনে। বোনটি শরীরের রোগে জর্জরিত, অন্তরে স্বামী হারানোর শোক, বাবা হারানোর শোকে উন্মাদনাগ্রস্ত 2 সন্তান আপন চিৎকার করে কাঁদছে। মা হয়ে সান্ত্বনা দিতে কলিজার টুকরো দুটোকে সামান্য বুকেও জড়িয়ে ধরতে পারছে না। সন্তানদের ব্যথা সহ্য করা, স্বামীর মৃত্যু শোক পার পাওয়া, ভাইরাসের সঙ্গে চিকিৎসাহীন লড়াই, টিকে থাকার আপ্রাণ চেষ্টা, সারাক্ষণ ওর আকুতি। আমি কি বাঁচবো? আমি তো বাঁচতে চাই, আমার সন্তানদেরকে তো বাঁচাতে হবে। মনে শক্তি জোগানোর চেষ্টায় নিয়মিত ফোনে ফোনে কথা বলছি ওর সঙ্গে। নিজ চোখে যখন দেখছি তার সে কি ভয়াবহ যুদ্ধ। ওর এই অবস্থা দেখে দেখে ভাবি, আমার যদি কিছু হয় তাহলে আমার বাচ্চাদের কি হবে? কাকে নিয়ে ওরা বাঁচবে? একদিকে আমার বোনের কন্যা আকুতি, আর একদিকে পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য নিজের ঘরে আমার বন্দিত্ব। অদৃশ্য ঘাতকের ভয়ে পাশের গলিতে নিজের বোনের স্বামীর জানাজাও দাফন যেতে পারেনি বোন আর সন্তানদের কাছে জন্য সান্ত্বনা দিতে। নিজের অপারগ এই বন্দিত্বকে মনে হচ্ছে এক নিদারুণ আর নিষ্ঠুর নিষ্ক্রিয়তা, এক দমবন্ধকর অপরাধ বোধ আর ক্ষমাহীন আত্মগ্লানি প্রতি মুহূর্তে আমাকে দংশন করে নিঃশেষ করে দিচ্ছে। এক সর্বগ্রাসী ভয় যেন তার মস্ত হায়ের মধ্যে সব গিলে খেয়ে ফেলছে। আমাদের পরার্থপরতা, চারিদিকে শুধু ভয় আর ভয়। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়, আত্মীয় স্বজন বন্ধুদের জন্য ভয়, আর্থিক অনটনের ভয়, সমাজ সংস্কারের ভবিষ্যৎ নিয়ে ভয়। সবাই মিলে এই ভয়কে জয় করাটাই সামনের বড় পরীক্ষা। পরম শক্তিমান সে পরীক্ষায় আমাদের জয়যুক্ত করুন। ঠিক এভাবেই ছোট্ট ছোট্ট বিপদ থেকে আমাদেরকে বেঁধে আসতে হবে, এভাবেই আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে, এভাবেই করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে আমাদেরকে বেঁচে উঠতে হবে। কেননা এই করোনা ভাইরাস আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আমাদেরকে আটকে ফেলেছে 4 দেওয়ালের মধ্যে। হোম কোয়ারেন্টাইন মানে একেবারে ঘরে থাকা, এটা আমরা সকলেই জানি। এই হোম কোয়ারেন্টাইন থেকে আমরা এখান থেকেই বের হতে পারবো না। যত চেষ্টা করি না কেন, আমাদেরকে কোনো একটা অদৃশ্য বাধার কাছে মাথা নত করতে হচ্ছে। সেই বাধার কাছে মাথা নত করে আমরা হারিয়ে ফেলছি আমাদের আত্মীয় স্বজন, প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় সব কিছুকে। এই মানুষগুলোকে কিভাবে আমরা হারিয়ে ফেলছি, এই মানুষগুলোকে শেষবারের মতো দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে না। কোথায় কি হচ্ছে, কিভাবেই তাদেরকে মাটি চাপা দেওয়া হচ্ছে না কি করা হচ্ছে, শেষ ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা তাদের মুখখানে দেখতে পাচ্ছি না। এই অদৃশ্য এক ভাইরাস আমাদেরকে এমন করে ফেলেছে, আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, আমার সন্তান থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলেছে, আমার পরিচিত মানুষগুলো থেকে আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এই করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে আমাদেরকে টিকে থাকতে হবে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা শুনছেন রেডিও পার্বণের সাপ্তাহিক আয়োজন মনের বাক্স অনুষ্ঠানে সকলকে আরো একবার ওয়েলকাম করছি। একে একে কিন্তু 2টি গল্প আমাদের শোনা হয়ে গেছে। আমরা ঝটপট করে আরো একটি গল্প শুনবো। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি, গল্পের ঝাঁপি অনুষ্ঠান প্রতি সোমবার রাত 10টায় কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। রেডিও পার্বণ শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে sujan90.caster.fm এই ঠিকানা। এছাড়াও রেডিও পার্বণের যে ফেসবুক পেজ রয়েছে www.ready/k/radio পার্বণ এই ঠিকানায় কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন আমাদেরকে। আপনার ছোট ছোট গল্পগুলো এভাবে আপনি কিন্তু লিখে আমাদেরকে জানাতে পারেন। ছোট ছোট যে ভালো লাগাগুলো রয়েছে, যে ভালোবাসাগুলো রয়েছে, সেগুলো আপনাকে কিন্তু লিখিতে বলছি।
ঠিক তাই বন্ধুরা, আপনাদেরকে জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, প্রতি শুক্রবার সকাল 8:45 কিন্তু রয়েছে কফি আড্ডা সকাল রেডি পারমানেন্ট সাপ্তাহিক আয়োজন। এছাড়াও রয়েছে সোমবার গল্পের ছাপে অনুষ্ঠান রাত 10টায় এবং বুধবার রয়েছে মনের বাক্স অনুষ্ঠানটি রাত 10টায়। এই সকল অনুষ্ঠান শুনতে হলে অবশ্যই আপনাকে রেডি পারমানেন্ট ফেসবুক পেজে লাইক দিয়ে থাকতে হবে, তাহলে প্রত্যেকটা অনুষ্ঠানের নোটিফিকেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনাকে বলছি, আমাদের রেডি পারমানেন্ট একটি অনলাইন নয় একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটিতে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। চটপট করে প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু সেখানে আপলোড করা হয়, একটু দেরি হলেও আপনি শুনে নিতে পারবেন সেখান থেকে আমাদের আজকে এই অনুষ্ঠানগুলো, রেডি পারমানেন্ট অনুষ্ঠানগুলো। তাই তো আপনাকে বলছি, কাল বিলম্ব না করে আপনি রেডি পারমানেন্ট যে ফেসবুক পেজ রয়েছে সেটিতে লাইক দিয়ে সাথে থাকুন এবং একই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের ভালোবাসা ভালো লাগা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই, আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই, তারপর আবার ফিরে আসবো। স্টেডিয়াম রেডি পারবো। রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে। মনের জমে থাকা সব কথাগুলো খুলে দিন ঝাঁপি খুলে। গল্পের ঝাঁপি শুনুন ঠিক সোমবার রাত 10টায় এবং কফি আড্ডায় সকাল রয়েছে সকাল 8:45 প্রতি শুক্রবার। এইসব অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে এবং ভিজিট করুন ওয়েবসাইটে। পার্বণ, রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র সঙ্গী। যুক্ত থাকুন রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডি পার্বণ শুনুন। রেডি পার্বণ আপনার বিনোদনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। রেডি পার্বণ অবসরে শুনতে পারেন রেডিও পার্বণ। রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে এবং সোমবারে রয়েছে গল্পের ঝাঁপি। প্রতি শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। এই সকল অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে। আপনি কি যে কোনো অনুষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন বানাতে চান? তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে। অত্যাধুনিক সাউন্ড রেকর্ডার, পেশাদার শিল্পীদের দ্বারা মানসম্মতভাবে যে কোনো বিজ্ঞাপন ও প্রচার অডিও রেকর্ড করা হয়। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুননগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 0167871868। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। ওয়েলকাম ব্যাক। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম রেডি পার্বণের সাপ্তাহিক আয়োজন গল্পের ঝাঁপি অনুষ্ঠানে। আপনারা যারা শুনছেন সকলকে আরো একবার ওয়েলকাম করছি রেডি পার্বণের এই গল্পের ঝাঁপি অনুষ্ঠানে। গল্পের ঝাঁপি অনুষ্ঠানে কিন্তু আমরা পাঠানো বিভিন্ন গল্প শুনে থাকি, আমাদের শ্রোতাদের পাঠানো বা যারা আমাদেরকে ভালোবাসেন, ভালোবেসে তাদের গল্পগুলো লেখেন, সেই সব গল্পগুলো কিন্তু আপনাদেরকে শোনাতে চাই। অনেক বন্ধু এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে শুনছেন। তাদের নামগুলো একটু পড়ে নেব, তবে তার আগে যে গল্পটি আমার হাতে রয়েছে সেই গল্পটি শুনে আসতে চাই। গল্প শোনার পর আবারও ফিরবো আপনাদের কমেন্টে। হ্যাঁ ঠিক তাই, গল্পের নাম হচ্ছে সন্তানের জন্য খোলা হাওয়া। আমাদের কাছে লিখেছেন গল্পটি আয়েশা সুলতানা, গৃহিণী, কল্যাণপুর, ঢাকা থেকে। আমি গৃহবন্দী, পরিপূর্ণ বিশ্রামে আছি, কিন্তু আমার বিড়ম্বনাও কোনো অংশে কম নয়। চলুন পুরো গল্পটি জেনে আসি। গল্পের সার সংক্ষেপ জেনে নিলাম, এবার পুরো গল্পটি শুনতে হবে আমাদেরকে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 18 মার্চ দেশে প্রথম কারো মৃত্যু হয়। এর আগে এ নিয়ে তেমন কেউ গা করছিল না। এরপর তো 26 মার্চ থেকে অফিস আদালত বন্ধ হয়ে গেল, পুরো দেশ হয়ে গেল গৃহবন্দী। এক অদ্ভুত পরিবেশ শুরু হয়ে গেল আমাদের জীবন যাপনে। যদিও অবশ্য তার কিছুদিন আগে থেকে আমি গৃহবন্দী অবস্থায় আছি। বর্তমানে আমি গর্ভবতী। গত বছর গর্ভাবস্থায় সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে আমি আমার প্রথম সন্তানকে হারাই। তাই স্বাভাবিকভাবে এবার শুরু থেকেই আমি খুব সতর্ক। চিকিৎসকের পরামর্শ খুব করে মেনে চলছি। এরই মধ্যে আমার চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে 15 মার্চ আমার একটি অস্ত্রোপচার হলো। এরপর সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন হয়ে পড়লো। চলে এলাম মায়ের কাছে। আমি গৃহবন্দী, পরিপূর্ণ বিশ্রামে আছি, তাই মনে হতে পারে আমার উপর করোনার কোনো প্রভাব পড়ছে না। তা কিন্তু মোটেও নয়। আমার বিড়ম্বনাও কোনো অংশে কম নয়। গর্ভবতীকে ঘিরেও কাজের ঝামেলা কম নয়। কিন্তু বাসায় কাজের লোক আসা বাদ দেওয়া হয়েছে। মাকে বাসার সব কাজের সঙ্গে আমার সেবা করতে হচ্ছে। একজন নার্স প্রতি সপ্তাহে একদিন করে এসে আমাকে ইনজেকশন দিয়ে যাচ্ছেন, কিন্তু এমন অবস্থায় মোটেও চিকিৎসকের কাছে আমি যেতে পারছি না। সামনে রুটিন চেক আপের সময় ঘনিয়ে আসছে, যেতে পারবো কিনা জানি না। আমার মাথার কাছে সাইড টেবিলে ওষুধের সঙ্গে স্যানিটাইজার আর ওয়েট টিস্যু রাখা আছে। সেসবই বারবার ব্যবহার করছি, আর নিয়ম করে গরম পানি কিংবা লেবু বা আদা চা পান করছি।
অস্ত্রোপচারের আগে ভেবেছিলাম একজন গৃহকর্মী ঠিক করে বনশ্রীতে নিজের সংসার ফিরে যাব। করোনা ভাইরাস পুরো পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। আপাতত আপাতত তো সেটি আর মোটেও সম্ভব নয়। আমার স্বামী একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন, ঘরে বসে এখন অফিস করছেন। প্রতিদিন ওর সঙ্গে ভিডিও কলে যোগাযোগ হয়। এর মধ্যেও আমাকে কয়েকদিন আধা ঘন্টার জন্য হলেও দেখে গেছে। তবে আমার সুরক্ষার দিকে খেয়াল রেখে সতর্কতাও মেনেছে। 3 ফুট দূরত্ব বজায় রেখেছে, মাস্ক পরে এসেছে বা হাত পরিষ্কার করেছে। গর্ভাবস্থায় বাইরের খাবার খাওয়া ঠিক নয়, তবু কখনো কখনো তো একটু আধটু ইচ্ছে করে, কিন্তু খেতে ইচ্ছে করলেও খাবার আনাতে পারছি না। আবার রান্না করা খাবার তৈরি করাও আমার পক্ষে সম্ভব নয়। মায়ের উপর অতিরিক্ত চাপ দিতেও মোটেও ইচ্ছে করে না আমার। মাঝে মধ্যে উঁকি দিয়ে বাইরেটা দেখি। বাসার সামনে কুকুরগুলো না খেয়ে ঝিমোতে থাকে, খুব মায়া লাগে। বারান্দা দিয়ে ওদের জন্য মাঝে মধ্যে বিস্কিট ছুঁড়ে দেই। সারাদিন আমি বাসায় থাকি। বাসায় থেকে বিছানায় শুয়ে বসি, ইবাদত, ফেসবুক আর ভিডিও চ্যাট করে সবসময় কাটাই। দিন কাটছে টিভি দেখে আতঙ্কের মধ্যে। শুধু ভাবছি সামনের দিনগুলো কেমন হবে, কি হবে আমাদের ভবিষ্যৎ। মুখে আশাও রাখি, ইনশাআল্লাহ জলদি করোনামুক্ত হবে দেশ, করোনামুক্ত হবে বিশ্ববাসী। আমার অনাগত সন্তান নিশ্চয়ই নতুন আলোয় খোলা হাওয়ায় শ্বাস নেবে। একটি বন্দি জীবন, একটি গর্ভাবস্থা মা বা গর্ভবতী মা, তার যে কষ্ট, তার যে অনুভূতি, সেগুলো আমরা শুনলাম গল্পে। ঠিক তাই, একটু ভেবে দেখুন তো, যে আমরা সাধারণত একেবারে সিম্পল সাধারণ মানুষ, সুস্থ মানুষ যারা ঘরের মধ্যে আবদ্ধ আছি বা গৃহবন্দী আছে, তাদেরকে কেমন লাগছে, কেমন অনুভব করছি আমরা। এই কথাগুলো যদি ভাবতে হয় তাহলে আমাদের গা শিউরে উঠবে না? অবশ্যই। আর সেখানে একজন গর্ভবতী মা ঘরে বন্দি আছে, তাকে অবশ্যই ঘরে বন্দি থাকতে হবে। তার শরীরের জন্য বাড়তি একটি যত্নের প্রয়োজন রয়েছে এখন, তাই না? অবশ্যই তার শরীরের জন্য একটি বাড়তি যত্ন কিন্তু রয়েছে, তাকে যত্ন নিতে হবে। তারপরেও কাজে যে ঝামেলাগুলো রয়েছে সেগুলো থাকবেই। সেই সব ঝামেলার মধ্য দিয়েও কিন্তু আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে, এই সময়গুলো আমাদেরকে মেনে নিতে হচ্ছে। আমরা মেনে নিয়েছি, তবে এই করোনা ভাইরাসের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। আমরা এই পরিস্থিতি ওভারকাম করবই। এই পরিস্থিতি ওভারকাম করে আমাদের জয়ী হতে হবে। যদি আমরা জয়ী হতে না পারি, তাহলে আমাদের পৃথিবীটা তো আমাদের সাথেই, আমাদের কাছে আর এভাবেই ধরা দেবে না। যদি আমরা জয়ী না হতে পারি, আমাদের সোনালী পৃথিবীতে, আমাদের স্বপ্নের সবুজে ঘেরা সেই বাংলাদেশে আমরা দাপিয়ে বেড়াতে পারবো না। আমাদেরকে অবশ্যই সাময়িক এই সমস্যাগুলো থেকে সমাধান হতে হবে। আমরা যদি সাবধান না হতে পারি, আমরা যদি সমাধান না করতে পারি আমাদের সমস্যাগুলো, তাহলে এগুলো কিন্তু অনেক বেশি বড় আকারে বা হুমকি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে। তখন আর আমাদের যাওয়ার কোনো পথ থাকবে না। আমরা জানি আমাদের অনেক 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 বেশি দুষ্প্রাপ্যতা রয়েছে, আমাদের অনেক বেশি অভাব রয়েছে। আমাদের চিকিৎসা কেন্দ্রে, হসপিটালে গেলে আমাদের রোগীরা ভালো চিকিৎসা পায় না। আমাদের খেটে খাওয়া মানুষ দুবেলা খেতে পারছে না ভালো মন্দ। তাদের এই দুবেলা দুমুঠো ভাতের জন্য বাইরে বের হতে হচ্ছে। আমরা যতই বলি গৃহবন্দী থাকতে, হোম কোয়ারেন্টাইনে থাকতে, আসলে কি আমরা তাদের জন্য খাদ্য নিশ্চিত করতে পারছি? যদি আমরা ঠিকঠাকভাবে খাদ্য নিশ্চিত করতে পারি, তাহলে সেই সব মানুষগুলো আর কখনো বাড়ি থেকে বের হবে না। কিন্তু আমরা কতটুকু পারছি? আমাদের দুষ্প্রাপ্যতা রয়েছে, আমাদের অনেক বাধা রয়েছে। তবুও সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি কিভাবে মানুষকে সচেতন করা যায়। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তাহলে এই মানুষগুলো একদিন অন্য মানুষকে সচেতন করবে। তবে আমরা ফিরে পাবো আমাদের সোনার বাংলা, তবে আমরা ফিরে পাবো আমাদের প্রকৃত বাংলাদেশ, সবুজ সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা আবার ফিরে পাবো। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার ওয়েলকাম করছি রেডি পাবনার সাপ্তাহিক আয়োজন গল্পের ছাপে অনুষ্ঠানে। চলুন এবারের গল্পটি শুনে আসি আমরা। এবারের গল্প একদল ডাক্তারদেরকে নিয়ে। কোনোটা স্বেচ্ছাসেবী সংগঠন, কোনোটা আবার তাৎক্ষণিক উদ্যোগ, পরিচালিত হচ্ছে চিকিৎসকদের তত্ত্বাবধানে। করোনাকালে তারা এগিয়ে এসেছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সহায়তার জন্য। কোনো সংগঠন পৌঁছে দিয়েছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রিক, খাবার, কেউ বা স্বেচ্ছাসেবায় যুক্ত হয়েছেন চিকিৎসকদের অনুপ্রাণিত করতে। এমন কয়েকটি উদ্যোগের কথা এবার আমরা শুনবো। চলুন এবারে প্রথম গল্পে শুনে আসি। খাবার হাতে একদল চিকিৎসক পেয়েও তারা চিকিৎসকদের জন্য খাবার বয়ে নিয়ে যাচ্ছে। এটা আসলে অনেক বেশি কাকতালীয় ব্যাপার না? চলুন শুনে আসি এই গল্পে কি রয়েছে। সোহানুর রহমান রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক। রাতে দায়িত্ব পালন করলে রাতের খাবারটুকু তিনি বাইরে থেকে আনিয়ে নেন। 26শে মার্চের কথা অনেকেই স্মরণ করতে পারেন।
26শে মার্চের কথা অনেকেই স্মরণ থাকতে পারে। সেদিনই সরকারি ছুটি ঘোষণা করা হলো। রোস্টার অনুযায়ী কর্মস্থলে রাতে দায়িত্ব পালন করছিলেন সোহানুর, কিন্তু রাতে খাওয়ার সময় হাসপাতালের ক্যান্টিনে গেলেন বন্ধ। বাইরে থেকে আনিয়ে নেবেন সে উপায়ও নেই তখন তার মনে হলো এমন বিপদে নিশ্চয়ই অনেক কর্তব্যরত চিকিৎসকও আছেন যাদের হাসপাতাল থেকে সরবরাহ করা খাবারও চলছে না, পারছেন না আগের মতো পাঠাও বা উবারের মতো অনলাইনের সেবা ব্যবহার করে খাবার আনিয়ে নিতে। সোহানুর বলছিলেন, সিদ্ধান্তটা তখনই নিয়ে ফেলি, কয়েকজনের খাবারের ব্যবস্থা করব আমরা, কাজের ফাঁকে নিজেরাই রান্না করে পৌঁছে দেব। ভাবনাটি নিয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করি। আমার ফেসবুক প্রোফাইলে চিকিৎসকদের বিভিন্ন গ্রুপেও জানিয়ে দিই সেই কথা। সেই প্রচেষ্টার কথা অনেকেই ভালো লাগে। সমমনা চিকিৎসকরা তাকে সহায়তা করতে এগিয়ে আসে। আগ্রহীদের নিয়ে তাৎক্ষণিকভাবে শুরু করেন কাজটি। কেউ রান্না করে 5 জনের খাবার, কেউ বা 7 জনের। এ নিয়ে ব্যক্তিগত বাহনে 27 মার্চ রাতে খাবার নিয়ে বের হয়ে যান তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, গ্রিন লাইফ হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে চিকিৎসকদের খাবার সরবরাহ করলেন। সোহানুর বললেন, দিন কয়েক পরে উদ্যোগের নাম দিলাম গ্রুপ অফ ডক্টরস। আমাদের উদ্যোগটা কোনো খাবার সরবরাহ সেবা নয়, প্রতিটি খাবারে মিশিয়ে থাকে দায়িত্বরত একজন চিকিৎসকের জন্য আর একজন চিকিৎসকের শ্রম, ভালোবাসা ও স্নেহ। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে, মুগদা মেডিকেল কলেজে এভাবেই তারা খাবার নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এভাবেই তারা খাবার বিলি করে যাচ্ছেন। ডাক্তার হলে ডাক্তারের পাশে তারা রয়েছেন। কলেজ ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। কেউ দুপুরের খাবার নিতে চাইলে সকাল 10:30টার মধ্যে এবং রাতের খাবারের জন্য বিকেল 4:30টার মধ্যে নির্দিষ্ট নম্বরে জানাতে হবে। ডাক্তার সোহান বলেন, খাবারের জন্য আমরা কোনো মূল্য নিচ্ছি না, তবে কেউ চাইলে যদি প্যাকেটে খাবারের জন্য 80 টাকা বা তার এর বেশি অনুদান দিতে পারেন। গ্রুপ অফ ডক্টরসের এই উদ্যোগ থেকে প্রায় খাবার নেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ফাহমিদুজ্জামান। তিনি বলেন, সোহান আমার পরিচিত, ওদের উদ্যোগের শুরু থেকেই আমি জানি, ওদের উদ্যোগটা প্রশংসনীয়। 21 এপ্রিল পর্যন্ত 2200 জনের বেশি চিকিৎসকের কাছে তারা খাবার পৌঁছে দিয়েছেন। সামনে পবিত্র রমজান মাস, ইফতারে নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে চায় গ্রুপ অফ ডক্টরস। ডক্টররা শুধু মানব সেবা করে এমন কিন্তু নয়, আমরা অনেক সময় ডক্টরকে ডাকাত সম্বোধন করে থাকি। আসলে কি ডাকাত? তাদেরও কিন্তু মন মানসিকতা রয়েছে, তারাও কিন্তু মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। যতই আমরা তাদেরকে পাথর ভাবি না কেন, তাদের মধ্যে কিন্তু মায়া রয়েছে, মমতা রয়েছে, ভালোবাসা রয়েছে, ভালো লাগা রয়েছে, সবকিছুই কিন্তু তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই সবকিছু মিলিয়েই তারা আজকে ডাক্তার, তারা আজকে কাজ করে যাচ্ছে মানব সেবায়। তথাপিও মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছে। তাদের নির্ধারিত ডিউটি শেষ করে তারা ডক্টরদের জন্য রান্না করে খাবার পৌঁছে দিচ্ছে। আসলে এটা কিন্তু অনেক বড় একটি ভালো উদ্যোগ। আমরা কিভাবে তাদেরকে এই ছোট্ট বা এই ভালো উদ্যোগকে সম্মান জানাবো জানি না, তবু রেডিও পার্বণের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবী সংগঠন যারা এই পরিস্থিতির মধ্য দিয়েও মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, সম্মান ও স্যালুট। তারাই তো আজকের প্রকৃত বীর। তারাই কাজ করছে বলেই এই মানুষগুলো, তারাই সাহায্য সহযোগিতা করছে বলে এই ডাক্তাররা ঠিকঠাকভাবে মানুষকে সেবা দিতে পারছে। তারা হাতে হাত রেখে মানুষের জন্য কাজ করছে। ডাক্তাররা হসপিটালে মানুষকে সেবা দিচ্ছে, আর এই ডক্টররা সেবা দেওয়ার বাহিরে যেও নিজের রান্না করে ডাক্তার জন্য খাবার বয়ে নিয়ে যাচ্ছে। কত বড় পাওয়া, কত বড় প্রাপ্তি, একটু কল্পনা করুন তো। আসলেই এভাবেই আমরা আমাদের দেশের মানুষ এই করোনা ভাইরাস রোধে আমরা আবারও সরলে সূর্য দেখবো, শুনবো। একটি গান শোনার পর আবার ফিরব। অরিজিৎ সিং এর কণ্ঠে চমৎকার একটি গান শুনছিলাম। গানটি শোনার পর আবার ফিরে এলাম রেডিও পার্বণ স্টুডিও। আপনাকে বলছি রেডিও পার্বণের সাথে থাকুন। রেডিও পার্বণ কিন্তু আপনার বিনোদনের একমাত্র বন্ধু হয়ে আপনার সাথে থাকতে চায়, আপনার পাশাপাশি থাকতে চায়। রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র বন্ধু। হ্যাঁ, অনেক বন্ধু কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেই সকল বন্ধুদের নামগুলো একটু পড়তে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফিজুল হক পিন্টু, জয়েন করেছেন হাসিব রহমান রয়েছেন, মোহাম্মদ রবিউল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি জিলুর রহমান রয়েছেন, মোড়ল জাহাঙ্গীর হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদেরকে লিখেছেন অনেক বন্ধু, সেই সব বন্ধুদের
গল্পের নামগুলো আমরা আরো একবার দেখতে চাই। মনিরুল বলছে হাই হাই মনিরুল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মনিরুল আবারও বলছে যে হাই হাউ আর ইউ। হ্যাঁ, ভালো আছি মোটামুটি। এই সংকটময় সময়ের মধ্য দিয়েই ভালো আছি কথাটা বলতে একটু কষ্ট হচ্ছে, তবুও সবার থেকে যে ভালো আছি সেই কথাটি আপনাকে জানাতে চাই। আপনি কেমন আছেন আমাকে লিখে জানাবেন। মনিরুল বলছে সেদিন আমার গান শোনানো হয়নি, খুব কষ্ট পাইছে। আহা হা হা, এই কষ্টগুলো কোথায় রাখবে? এই কষ্টগুলো কোথায় রাখা সম্ভব আমি জানি না, তবে কষ্ট পেয়েছেন। যদি আপনার কোনো গান আজকে শুনতে ইচ্ছে করে আপনি গানের কথাটি লিখে আমাদেরকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনার পছন্দের গানটা শুনিয়ে দিতে। আপনার যে কষ্টটা জমা হয়েছে মনের কোণে, সেই কষ্টটা যেন লাঘব হয়ে যায়, সেই কষ্টটা যেন দূর হয়ে যায়, সেই চেষ্টাই কিন্তু সবসময়ের জন্য আমরা করবো। রেডি পারবেন কোনো মানুষের কোনো বন্ধুর মনে কষ্ট দিতে চায় না, তবুও হয়তো সময় স্বল্পতার কারণে আমরা আপনার পছন্দের গানটি শোনাতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আজকে যদি আপনার পছন্দের কোনো গান থেকে থাকে আপনি চটপট করে শিল্পীর নাম এবং গানের কথা লিখে আমাদেরকে জানাতে পারেন। আমি অবশ্যই বলছি আপনার গানটি শুনিয়ে দেবো, যত দেরি হোক না কেন। আজকে অনুষ্ঠান শেষ করবো তার আগেই আপনার গান শুনিয়ে দেবো। হ্যাঁ ঠিক তাই, আমরা আরো একটি গল্পের মধ্যে প্রবেশ করতে চাই। গল্পটি লিখেছেন আমাদের কাছে শিমুল খালেদ, বিয়ানীবাজার, সিলেট থেকে। তিনি লিখেছেন কাঠবিড়ালি কিংবা বাড়ি ফেরার গল্প। কাঠবিড়ালি কিংবা বাড়ি ফেরার গল্প। চলুন শুনে আসি গল্পটি চটপট করে। আমাদের ঘড়ি কাটা বলছে 10 মিনিট হয়তো বা কথা বলতে পারবো আপনাদের সাথে। তো অনেক কথা বলতে পারবো এই 10 মিনিটের মধ্যে, অনেক কথা বলতে চাই। তো তার মধ্যে কিছু গল্প তো আমাদেরকে শুনতে হবে, তাই না? যেহেতু গল্পের ছাপি, আমাদের ছাপে কোনো বসতে হবে না। গল্পের যে গল্পগুলো জমা আছে সেই গল্পগুলো সব বলে দিতে হবে। হ্যাঁ, সড়ক লাগোয়া মূল ফটক পেরিয়ে বাসায় প্রবেশ করেই বাঁ পাশে নারকেল গাছ। এগিয়ে গেলে পেছনে চোখ পড়ে আরো নানা জাতের গাছ। এতদিন চোখে পড়লেও মন থেকে দেখা হয়নি। বাসার দুই পাশে একজোড়া আম গাছ, কিংবা অনতি দূরের ঝোপের ভিতর কলার বন আর ডুমুর গাছও দৃষ্টি এড়িয়ে গেছে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটি হওয়ার পরই 2 শিক্ষক মেসমেট বাড়ি চলে গেছে। তাই বাসায় একা হয়ে পড়েছি। দিনে সীমিত পর্যায়ের ব্যাংক সেবাদান শেষে বাসায় ফিরি। বাকি সময়টুকু একাকিত্বের কাটিয়ে দিতে গিয়ে দৃষ্টি কাড়ে বাড়ির চারপাশ। সন্ধ্যায় এক মগ চা নিয়ে গিয়ে একতলা বাসার খোলা ছাদে বসি। আলো ফিকে হয়ে এলে মাথার উপর দিয়ে নিশি বকের ঝাঁক উড়ে যায়। এরকম এক সন্ধ্যায় এক কাঠবিড়ালির সাক্ষাৎ। দেখি নারকেল গাছের ডাবের ঝুপির একটিতে দাঁত বসিয়েছে সে। নারকেল গাছের তলায় তখন চেয়ে দেখি এমন দাঁতে কাটা কয়েকটি নষ্ট ডাব পড়ে আছে। বিলেত প্রবাসী বাড়ির মালিক গত 2.5 বছর আসেননি। মনে হলো ডাবগুলো তবে এভাবেই নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়া থেকে ডাবের সৎ ব্যবহারের কথা মাথায় আসতেই তার একটা ব্যবস্থা হয়ে গেল। এরপর দিনে একটি করে ডাব গলা ভিজিয়ে দিল কয়েকদিন। এর মধ্যে আমাদের ব্যাংক শাখা 1 বৈশাখ পর্যন্ত সপ্তাহখানেকের জন্য বন্ধ হয়ে যায়। বাড়িতে থাকা পরিবারের জন্য মন টানছিল, কিন্তু যাবো কি করে? বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এই দূরত্ব কোনো একদিন বাইসাইকেল চালিয়ে পাড়ি দেব। এতদিন ভেবেও সেটা হয়ে ওঠে। লকডাউনের বদৌলতে সিদ্ধান্ত নিয়ে নিলাম, শখের ভেলোস সাইকেল নিয়েই এবার যাব ওই পথ। দিনের প্রথম প্রহরে বেরিয়ে পড়ি। পথে একবার পুলিশ থামিয়ে জানতে চায় এতদূর যাচ্ছি শুনে অনেকটা চোখ কপালে তুলে নিলেন। প্যাডেলে 2 পায়ের চাপে সাইকেলের চাকা চলতে থাকে। যেতে যেতে দেখতে থাকি এক অন্য জগৎ। পথে ঘাটে নিরাপত্তার ছায়া, যানবাহন কিংবা মানুষের কোনো কলরব। কোলাহল নেই। কুলাউড়া রাজনগরের মধ্যেখানে চা বাগান অধ্যুষিত আঁকাবাঁকা টিলা অঞ্চল। ক্লান্ত শরীরে চোখ জুড়িয়ে দুপাশে নিঃসর্গ দেখতে দেখতে ভাবছি সভ্যতার ব্যস্ত যজ্ঞের মধ্যে থেকেই সাময়িক বিরতিতে চারপাশ আর প্রকৃতির যে এমন প্রাণকে জেগে ওঠে। সংকট কাটিয়ে ওঠার পর আমরা অন্তত এবার সেটা মনে তো রাখতে পারি। অবশ্যই হ্যাঁ ঠিক তাই, যে কথাটি বলছিলাম যে প্রকৃতি কিন্তু কিছুটা হলো মানুষের যে অত্যাচার, মানুষের সৃষ্টি যে দুর্যোগগুলো রয়েছে সেখান থেকে রক্ষা পেয়েছে। প্রকৃতি তার ডালপালা ছাড়িয়ে বসেছে, জেকে বসেছে, জানান দিচ্ছে যে এখন পৃথিবীটা আমাদের বিচরণ করার সময়। আমরা বিচরণ করতে চাই। হ্যাঁ ঠিক তাই, বিচরণ করে চলছে সেই প্রকৃতি। সেই প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ দিচ্ছে না তো। আপনি প্রকৃতির উপর যতটা বা অত্যাচার করেছেন, মনে করুন আসলেই অত্যাচার অনেকই করেছি। চলুন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর আবার ফিরবো রেডিও পারবো গল্পের ছাপ অনুষ্ঠানে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। করতে পারেন মামা, আপনি চট্টগ্রাম নাকি ঢাকা, নাকি কাজের চাপে সব ভুলে গেছেন? বললে কি আর চলবে?
যেতে তো হবে আমাদের গন্তব্যে। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর নিশ্চিন্তে চলে যান গন্তব্যে। আর হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন, বাস, লঞ্চ, বিমান, এমনকি ট্রেনের টিকিট বুকিং দিন টেনশন মুক্ত ভাবে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার হাতের নাগালে, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 0167071868। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর পৌঁছে যান আপনার গন্তব্যে নিশ্চিন্তে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। আপনি কি বিদেশ ভ্রমণে যেতে চান, অথবা দেশের মধ্যে বিমান ভ্রমণ করতে চান? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ধরনের বিমানের টিকিট ও হোটেল বুকিং দিন কম খরচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশ্বব্যাপী ভ্রমণে বিমানের টিকিট ও হোটেল বুকিং স্বল্প ব্যয়ে। মোবাইল নম্বর 0167071868। এখন থেকে খুলনা বা ঢাকা নয়, নুরনগরে বসে বিমানের টিকিট ক্রয় করুন স্বল্প ব্যয়ে। আন্তর্জাতিক মানের হোটেল বুকিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু, আপনার ভালোবাসার বন্ধু। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আন্তর্জাতিক রুটের জন্য বিমানের টিকিট এবং হোটেল বুকিং এর ক্ষেত্রে বিশ্বস্ত বন্ধু। দেশের অভ্যন্তরে বিমানের টিকিট, হোটেল বুকিং, এছাড়াও কিন্তু রয়েছে বাস, লঞ্চের টিকিট, ভ্রমণ বুকিং এর ক্ষেত্রে বিশ্বস্ত বন্ধু। তাই তো বলছি, চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার সাথে হাত রেখে চলতে চায়, আপনার পাশাপাশি থেকে আপনার সহযোগিতা করতে চায়। আপনি চাইলেই চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সেবাগুলো গ্রহণ করে দেখতে পারেন যে আসলে কতটুকু তারা আপনাকে সেবা দিতে প্রস্তুত রয়েছে। ঠিকঠাক বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে কিন্তু 11টা ছুঁই 4 মিনিট বাকি আছে। এই 4 মিনিটে আমরা ছোট্ট একটি গল্প শুনে আসবো, তারপর যদি সময় থেকে একটি গান শুনবো, কেননা গান তো আমাদের মনের খোরাক। গান না শুনলে আমরা মন ভালো করবো কিভাবে? চলুন তাহলে কথা না বাড়িয়ে ছোট্ট সেই গল্পটির একটু ঠু মেরে আসি। ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়া হচ্ছে সুরক্ষা সামগ্রী। হ্যাঁ, ডু সামথিং, কিছু করার তাগিদ থেকে। গল্পের শিরোনাম হচ্ছে কিছু করার তাগিদ থেকে। হ্যাঁ, কয়েকজন তরুণ চিকিৎসকের উদ্যোগে ডু সামথিং অসহায় মানুষের পাশে দাঁড়াতে নানা ধরনের কাজ করে থাকে বছর জুড়ে। করোনার সময়ও তারা এগিয়ে এসেছেন, কর্মহীন মানুষের হাতে খাদ্যপণ্য তুলে দিয়েছেন, মানুষের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরি সহ চিকিৎসকদের পিপিই ও খাবার সরবরাহ করেছেন। তরুণ চিকিৎসক ও সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম বলছিলেন, আমরা মার্চের গোড়া থেকেই কাজ শুরু করেছিলাম। অনেকের জানা থাকবে সে সময় মাস্কের দাম হু হু করে বেড়ে গিয়েছিল। দেশের বিভিন্ন হাসপাতালে স্বল্প মূল্যে মাস্ক সরবরাহ করেছি তখন। তারপর করোনার প্রকোপ যখন বাড়তে থাকলো, চিকিৎসকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সংগ্রহ করলেন পিপিই। সেসব পৌঁছে দিলেন চট্টগ্রাম, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের কাছে। নাজমুল জানালেন, এখন পর্যন্ত তারা 136টি পিপিই সরবরাহ করেছেন। এদিকে মানুষ অবরুদ্ধ হতে থাকলো, কর্মহীন হয়ে পড়লো অনেকেই। তখন তারা ছুটলেন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে। এই কার্যক্রম এখনো চলছে। এরই মধ্যে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের খাবারের সংকট ব্যাপারটি গণমাধ্যমে দেখেন নাজমুল। জানতে পারলেন, তারা যেসব রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে নিতেন, হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হওয়ার পর তারা সরবরাহ করছে না। 13 এপ্রিল সেই খবর জেনেই উদ্যোগী হয়েছিলেন। সাভারের বাসায় নিজেরাই প্রস্তুত করেছিলেন খাবার। কর্মরত পরিচিত চিকিৎসকদের সহায়তায় সেসব পৌঁছে দিতেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে। নাজমুল বললেন, খবর প্রচারিত হওয়ার পর আমাদের মতো অনেকেই এসেছিলেন খাবার দিতে। ডু সামথিং ফাউন্ডেশন 19 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকেলে প্রায় 100 জনের জন্য খাবার দিয়েছি। এই কাজে যে অর্থ প্রয়োজন হয়েছে তা আমাদের পরিচিত চিকিৎসকদের কাছ থেকে অনুদান হিসেবে সংগ্রহ করেছি। ঠিক এভাবে ছোট্ট ছোট্ট কিছু উদ্যোগ আমাদেরকে আরো ভালোর দিকে নিয়ে যেতে পারে, আমাদের মানসিকতা পরিবর্তন করতে পারে। আমরা যে মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, সেটি কিন্তু পরিচয় বহন করছে এই ছোট ছোট কাজগুলো। আমরা এই ছোট ছোট কাজের মধ্য দিয়েই আমরা আমাদের মানব সমাজকে এগিয়ে নিয়ে যাব। আমরা এই করোনা ভাইরাস নামক এই সংকটময় সময়গুলোকে এড়িয়ে সামনে এগিয়ে যাব, মোকাবেলা করব সব সময় হাতে হাত রেখে দলবদ্ধ হয়ে। এভাবেই মানুষগুলো যদি ছোট ছোট কাজে এগিয়ে আসে,
তাহলে আমাদের আগামী পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। একেবারে কিন্তু ঘড়ির কাঁটা বলছে 11টা ছুঁই আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে যে কথাগুলো বলতে চাই, দেশ একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে পার করছি আমরা সময়গুলো। হ্যাঁ, এই সংকটময় সময়ের মধ্যে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। আমাদেরকে ঠিকঠাকভাবে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। যদি আমরা স্বাস্থ্যবিধিগুলো ঠিকঠাকভাবে মেনে চলতে পারি, তাহলে এই করোনা ভাইরাসের পরিস্থিতি কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো। যদি আমরা সাবধানতার সাথে মোকাবেলা করতে পারি, তাহলে আবার সেই রঙিন পৃথিবীতে আমরা ডানা ছড়িয়ে হেসে খেলে বেড়াবো। সেই প্রত্যাশা করছি আমরা সকলেই সব ঠিকঠাকভাবে মেনে চলবো। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল নয়, শুভ রাত্রি জানাচ্ছি। শুভ সকাল কিন্তু নয়, শুভ রাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। গল্পের ছাপি অনুষ্ঠান নিয়ে কথা হবে আগামী সপ্তাহে ঠিক রাত 10টায়, সোমবার রাত 10টায় গল্পের ছাপি অনুষ্ঠান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। টাটা, বাবাই, শুভরাত্রি। আপনি কি বিদেশ ভ্রমণে যেতে চান অথবা দেশের মধ্যে বিমান ভ্রমণ করতে চান? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ধরনের বিমানের টিকিট ও হোটেল বুকিং দিন কম খরচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশ্বব্যাপী ভ্রমণে বিমানের টিকিট ও হোটেল বুকিং স্বল্প ব্যয়ে। মোবাইল নম্বর 0167071868। এখন থেকে খুলনা বা ঢাকা নয়, নুরনগরে বসে বিমানের টিকিট ক্রয় করুন স্বল্প ব্যয়ে। আন্তর্জাতিক মানের হোটেল বুকিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। মামা, আপনি চট্টগ্রাম নাকি ঢাকা, নাকি কাজের চাপে সব ভুলে গেছেন? বললে কি আর চলবে, যেতে তো হবে আমাদের গন্তব্যে। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর নিশ্চিন্তে চলে যান গন্তব্যে। আরে হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন। বাস, লঞ্চ, বিমান, এমনকি ট্রেনের টিকিট বুকিং দিন টেনশন মুক্ত ভাবে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার হাতের নাগালে, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 0167071868। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর পৌঁছে যান আপনার গন্তব্যে নিশ্চিন্তে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু।